বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসির কথা মাথায় রেখে আজ আমরা একটা রিজনিং সেট প্র্যাকটিস করব। প্রশ্ন বলার পরে একটু সময় দেব ভাবার, তারপর এর উত্তর বলবো। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথের জন্য একটা ইবুক এবং 550টা প্রশ্নের এরিথমেটিকের উপর একটা ইবুক কিছুদিন আগে পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। এছাড়া ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রশ্ন ইংরেজিতে দেওয়া হয়েছে, অনেকেই বাংলায় ডিম্যান্ড করবে, বাংলায় প্রশ্ন তৈরি হচ্ছে। নেক্সট উইক থেকে খুব সম্ভবত বাংলায় কোশ্চেন পাবে, কিন্তু কিছু কিছু প্রশ্ন যারা এনটিপিসি পরীক্ষা দিচ্ছ কিছু কিছু পেপার তোমরা ইংরেজিতে করতে পারবে, এটা আশা রাখি। প্রথম যে প্রশ্নটা দিয়েছে সেটা দেখো আর উত্তরটা সঙ্গে সঙ্গে ভেবে নাও। বলেছে 4 of the following 5 are alike in a certain way and so form a group. Which is the one that does not belong to that group? গ্রুপের মধ্যে এই যে চারটে যে অপশান দেওয়া আছে তার মধ্যে তিনটে যে কোনো একটা সিস্টেমে আছে, কিন্তু একটা এই গ্রুপের মধ্যে নেই, অর্থাৎ অড ম্যান আউট। এটা তোমায় করতে হবে। সেই অড ম্যানটাকে যে বাকি তিনজন যে সিস্টেমে হয়েছে সেই সিস্টেমে মিলবে না, তোমাকে সেই অড ম্যানটাকে বার করতে হবে। দেখো, সংখ্যার ক্ষেত্রে যখন অড ম্যান দেবে, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, প্রাইম নাম্বার, এইগুলোকে যেমন দেখতে হয় তেমনই দেখতে হয় সংখ্যাগুলো কারোর স্কোয়ারের পাশাপাশি আছে বা কারোর কিউবের পাশাপাশি আছে কিনা। দেখো, সবচেয়ে ছোট সংখ্যা যদি 29 আমি ভাবি, 29টা 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36 এজের মাঝখানে আছে, তাহলে আমি বলতে পারি এই 29 মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 4, এটা সমান 29। 85-র ক্ষেত্রে দেখি কারোর পাশাপাশি আছে কিনা। 85 দেখো 9 স্কোয়ার মানে 81, তারপর 4 যোগ করলে 85 হবে, তাহলে আমি এটা বলতে পারি এটা হবে 9 স্কোয়ার প্লাস 4। এই দুটোকে দেখে কি বুঝছো যে স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 4 এই সিস্টেমে যেতে পারে। আমি যদি 147 ভাবি, 147টা কি? 147 হচ্ছে 12 স্কোয়ার প্লাস 3, 12 12 144 প্লাস 3, তাহলে এটা গিয়ে হবে 147। এখানে 3 যোগ হয়ে গেল, সন্দেহ এটাকে নিয়ে দানা বাঁধবে। 53 যদি করি, 53 দেখো 7 7 49 প্লাস 4, অর্থাৎ সবগুলোই স্কোয়ার প্লাস 4 এই ফর্মেটে গেছে, কিন্তু 147 12 স্কোয়ার প্লাস 3-এ গেছে, তাই এটা হবে অডম্যান। 2 থেকে 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন। অপশান দেওয়া আছে 1 2 3 4। স্টেটমেন্ট একটা দেওয়া থাকবে, একটা বিবৃতি দেওয়া থাকবে, সেই বিবৃতির রেসপেক্টে দুটো অ্যাজাম্পশান বা অনুমান দেওয়া থাকবে। যদি তোমার অ্যাজাম্পশান 1টা উত্তর হয় তাহলে তুমি উত্তর করবে 1, যদি 2 তাহলে 2, এইভাবে অপশান যেগুলো থাকবে অপশান অনুযায়ী করবে। আমাদের অপশানের দিকে সেরকম ব্যাপার না, আমরা দেখব যে প্রশ্নটা কীভাবে সলভ করতে হয়। দেখো, স্টেটমেন্ট অ্যাজাম্পশানের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, পারলে একটু দেখে নিও। সেখানে বলা আছে যে তোমরা কিভাবে স্টেটমেন্ট অ্যাজাম্পশান করবে। আমি যদি খুব সংক্ষেপে বলি, স্টেটমেন্ট একটা বিবৃতি, অ্যাজাম্পশান অনুমান। দেখো, আমরা প্রশ্ন যখন স্টেটমেন্ট অ্যাজাম্পশানে করি, প্রথমে স্টেটমেন্টটা পড়ি, তারপর অ্যাজাম্পশান করি, ঠিক আছে, কিন্তু উত্তর করার সময় আগে অ্যাজাম্পশানটা করতে হবে, তারপর স্টেটমেন্ট। কি জিনিস এটা? তুমি মনে করো কালকে সকালবেলা, আগামীকাল সকালবেলা একটা স্পিচ দেবে, কোনো কোথাও বক্তৃতা দেবে। তুমি আগের দিনকে সেটাকে একটু লিখে রাখলে যে আমি এই পয়েন্টগুলো বলবো। সকালবেলা গিয়ে পকেট থেকে সেই কাগজটাকে বার করে তুমি দেখে দেখে ওই পয়েন্টগুলোর ওপর বক্তৃতা দিলে। স্বাভাবিক, এইভাবেই বক্তৃতা আমরা দিই, পয়েন্টগুলোকে মনে করি বা পয়েন্টগুলো আমরা কাগজটাকে দেখে দেখে বলি। এই অ্যাজাম্পশান যেটা হচ্ছে যে তুমি আগের দিন রাত্রিরে যে যে পয়েন্টগুলো লিখলে সেটা হচ্ছে অ্যাজাম্পশান। আর স্টেটমেন্ট কি? তুমি পরদিন সকালবেলা ওই পয়েন্টগুলো দেখে দেখে যা বললে সেটা হচ্ছে স্টেটমেন্ট। তাহলে আমি বলবো আমি যেটা ভাবছি তার রিফ্লেকশানটা পরের দিন আমার বক্তৃতার মধ্যে থাকবে, অর্থাৎ স্টেটমেন্টের মধ্যে থাকবে। তবেই তো আমি ভেবেছি, রাত্রে একটা ভেবেছি আর সকালবেলা গিয়ে পকেট থেকে পয়েন্ট দেখে দেখে বলার সময় অন্য কিছু বলছি, এটা কিন্তু না।
তাই অ্যাজাম্পশন হচ্ছে আমি কিছু একটা যেটা ভেবেছি সেটাকেই আমি স্টেটমেন্টের মধ্যে অর্থাৎ বক্তৃতার মধ্যে বলবো। যেমন মনে করো 2 নম্বর যে প্রশ্নটা, প্রথমে প্রশ্ন কি দিয়েছি দেখি, তারপর আমি বলছি কিভাবে এগুলোকে করতে হয়। স্টেটমেন্টে দিয়েছে একটা অ্যাডভার্টাইজমেন্ট, নাও ইউ ক্যান ওন এ নিউ কার ইন জাস্ট ₹1999 পার মান্থ। এখন তুমি একটা নতুন গাড়ি কিনতে পারো প্রতি মাসে 1999 টাকা দিয়ে। এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, এটা স্টেটমেন্ট পার্টে দিয়েছে। অ্যাজাম্পশন 1 আর 2 দিয়েছে, যেটা অ্যাজাম্পশন 1টা দেখো, পিউপিল ডু নট ওয়ান্ট টু বাই ইউজড কার। লোকেরা পুরনো জিনিস পুরনো গাড়ি কিনতে চাইবে না, তাই তো অ্যাজাম্পশন দেওয়া আছে। এবার আমাকে বলো, আমি যখন উত্তর করব তখন প্রথমে অ্যাজাম্পশনটা দেখব। এখানে কি আছে, পিউপিল ডু নট ওয়ান্ট টু বাই ইউজড কার, লোকেরা পুরনো গাড়ি কিনতে চাইবে না। আমি রাত্রিবেলা ভাবলাম যে লোকেরা পুরনো গাড়ি কিনতে চাইবে না, এই রিফ্লেকশানটাই স্টেটমেন্টে থাকবে। সেখানে পুরনো গাড়ির কথা আমি তুলব যে তোমরা যেহেতু পুরনো গাড়ি কিনতে চাইছো না, তাহলে 1999 টাকা দিয়ে নতুন গাড়ি কেনো। বুঝতে পারছো কি বলতে চাইছি? অ্যাজাম্পশন এটা আমি রাত্রিবেলা ভেবেছি যে লোকেরা পুরনো গাড়ি কিনতে চাইবে না, তাহলে এর রিফ্লেকশানটা পুরনো গাড়ি কিনতে চাইবে না এখানে থাকা উচিত। এখানে কি পুরনো গাড়ির সম্বন্ধে কিছু বলেছো? বলনি। তার মানে রাত্রে যেটা ভেবেছিলে সেটা যেহেতু দিনের বেলা এসে বলনি, তাহলে এই অ্যাজাম্পশনটা তুমি রাতে করোনি। কেন, দিনের বেলা যেটা বলেছো সেটাই বক্তব্য। বোঝা গেছে? 2 নম্বর যেটা ছিল, মোস্ট পিপল ক্যান অ্যাফোর্ড টু পে ₹1999 পার মান্থ ফর এ নিউ কার। তুমি রাত্রিবেলা ভাবছো যে বেশিরভাগ লোকেরাই 1999 টাকা প্রতি মাসে দিয়ে একটা নতুন গাড়ি কিনতে পারবে। যাই তুমি ভাবলে বেশিরভাগ লোকেরাই 1999 টাকার প্রতি মাসে দিয়ে একটা নতুন গাড়ি কিনতে চাইবে, তুমি সকালবেলা উঠে বলছো যে আপনারা এখন 1999 টাকায় প্রতি মাসে একটা গাড়ি পাবেন। অবশ্যই তার রিফ্লেকশান থাকছে। কেন, আমি এখানে রাত্রিবেলা ভেবেছি যে লোকেরা 1999 টাকা প্রতি মাসে দিয়ে একটা গাড়ি নতুন পাবে, এবং সেই কথাটাই আমি এখানে বলেছি যে একটা নতুন আপনার গাড়ি নিয়ে যান 1999 টাকায়। তাহলে যেটা রাত্রে ভেবেছি সেটা রিফ্লেকশান স্টেটমেন্ট পার্টে আছে, তাই এই অ্যাজাম্পশানটা হবে। তাহলে দুটো অ্যাজাম্পশানের মধ্যে অ্যাজাম্পশান 2টা উত্তর হচ্ছে, তাহলে আমার এখানে উত্তর হবে গিভ অ্যান্সার 2 ইফ অনলি অ্যাজাম্পশান 2 ইজ ইমপ্লিসিট। অর্থাৎ অপশান যেখানে থাকবে ওএমআর সিটে যেখানে 2 আছে সেখানে 2টাকে তোমরা চিহ্নিত করবে। পরের প্রশ্ন, এখানেও স্টেটমেন্ট অ্যাজাম্পশান আছে। স্টেটমেন্ট অ্যাজাম্পশান যেভাবে করেছি সেভাবেই করব আমরা। স্টেটমেন্টে বলেছে, উইদাউট রিফর্মিং দ্য এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম উই ক্যান নট এরাডিকেট করাপশন অ্যান্ড প্রেজুডাইস ফ্রম দ্য সোসাইটি। প্রেজুডাইস মিন্স কুসংস্কার, আর করাপশন দুর্নীতি। তাহলে উইদাউট রিফর্মিং দ্য এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, পুরো প্রশাসনিক ব্যবস্থা সংশোধন না করে, সংস্কার না করে, উই ক্যান নট এরাডিকেট, আমরা দূর করতে পারবো না, করাপশন অ্যান্ড প্রেজুডাইস ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে দুর্নীতি ও কুসংস্কার দূর করতে পারবো না। পুরো প্রশাসনিক ব্যবস্থা সংশোধন না করে আমরা সমাজ থেকে দুর্নীতি ও কুসংস্কার দূর করতে পারবো না। এটা স্টেটমেন্ট মিন্স এটা তুমি সকালবেলা ঘুম থেকে উঠে বক্তৃতা দিচ্ছ। তার মানে এই জাতীয় জিনিসই তুমি রাত্রিবেলা ভেবেছিলে, যেটাকে আমরা অ্যাজাম্পশান বলবো। অ্যাজাম্পশান মানে কি? অনুমান। মানে রাত্রিবেলা তুমি কি ভেবেছো। প্রথমটা কি ভেবেছিলে? সকালবেলা গিয়ে ওইটা ডায়লগ দিলে। কি দেওয়া আছে প্রথমটায়? দ্য এক্সিস্টেন্স অফ করাপশন অ্যান্ড প্রেজুডাইস ইজ গুড। এক্সিস্টেন্ট মানে কি? সহাবস্থান, উপস্থিতি। কিসের? করাপশন অ্যান্ড প্রেজুডাইস, দুর্নীতি এবং কুসংস্কারের সহাবস্থান ভালো। তুমি যদি বাপু ভাবতে দুর্নীতি এবং কুসংস্কারের সহাবস্থান ভালো, তাহলে তুমি সকালবেলায় গিয়ে কম করে এরা যে ভালো তার একটা নমুনা বলতে কম করে। কিন্তু বক্তব্যের মধ্যে তুমি বলেছো উই ক্যান নট এরাডিকেট করাপশন অ্যান্ড প্রেজুডাইস ফ্রম সোসাইটি, আমরা সমাজ থেকে না হলে দূর করতে পারবো না। তার মানে তোমার চিন্তাভাবনার মধ্যে ছিল যে সমাজ থেকে এই কুসংস্কার ও দুর্নীতিকে মুক্ত করি, কিন্তু তুমি এখানে বলছো যে এক্সিস্টেন্ট অফ করাপশন অ্যান্ড প্রেজুডাইস ইজ গুড। কুসংস্কার এবং দুর্নীতি একসঙ্গে থাকাটা অর্থাৎ সহাবস্থান নাকি ভালো।
তার মানে তুমি যদি ভালো ভাবতে সকালে গিয়ে ভালো বলতে যে এরা ভালো, কিন্তু সকালে তুমি উল্টো কথা বলেছো যে এরা একসঙ্গে থাকলে আমরা সমাজ থেকে রিফর্ম করতে পারবো না, তাই এটা তুমি রাতে ভাবোনি, মিন্স এই অ্যাজাম্পশনটা হবে না। বোঝা গেছে? 2 নম্বর পয়েন্টে দিয়েছে দেয়ার ইজ এনাফ ফ্লেক্সিবিলিটি টু চেঞ্জ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। ফ্লেক্সিবিলিটি মিন্স নমনীয়তা। দেয়ার ইজ এনাফ ফ্লেক্সিবিলিটি অর্থাৎ নমনীয়তা আছে, অর্থাৎ তুমি করতে পারো যেটা করতে চাইছো সেটাকে নমনীয়তা বলা হয়। কি করতে চাইছো? টু চেঞ্জ, খেয়াল করো, টু চেঞ্জ পরিবর্তন। কি পরিবর্তন? দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, প্রশাসনিক ব্যবস্থা। অর্থাৎ এখানে বলা হলো প্রশাসনিক ব্যবস্থা পরিবর্তনের অনেক সুযোগ আছে। ঠিক, তুমি যদি রাত্রিবেলা ভাবো যে প্রশাসনিক ব্যবস্থা পরিবর্তনের সুযোগ আছে, তাহলে তুমি সকালবেলা গিয়ে পরিবর্তনের কথা বলবে, কিন্তু তুমি পরিবর্তনের কথা বলোনি, তুমি কিন্তু রিফর্মের কথা বলেছো, মিন্স সংশোধন। পরিবর্তন আর সংশোধন কিন্তু আলাদা জিনিস। সংশোধন যেটা আছে তার মধ্যে কিছু পার্ট বাদ দিয়ে কিছু পার্ট ঢোকানো, আর পরিবর্তন যেটাকে আমরা চেঞ্জ করা বলি, একটা চেঞ্জ করে দাও, মানে মনে করো একটা 10 টাকার নোট ছেঁড়া আছে, দোকানে গিয়ে তুমি বলে দাদা এটা চেঞ্জ করে দিন, মানে ওর বদলে আর একটা তোমায় 10 টাকা দিল, মিন্স ওটা পুরোপুরি বাতিল হয়ে গেল, অন্য একটা তোমায় দিল, এটাকে চেঞ্জ বলা হবে। যেহেতু তুমি সকালবেলা রিফর্মের কথা বলেছো, সংশোধনের কথা বলেছো বা সংস্কারের কথা বলেছো, সেখানে কিন্তু পরিবর্তন বলনি। রাত্রে পরিবর্তন ভেবেছো, কিন্তু সকালে গিয়ে তুমি সংস্কারের কথা বলতে পারবে না, তাই এইটাও তুমি রাত্রে ভাবোনি। তার মানে এখানে 1 আর 2 দুটো অ্যাজাম্পশানই হলো না, তাহলে উত্তর হবে দেখবে অপশান নাম্বার 4-এ আছে, যেখানে বলা হয়েছে নাইদার অ্যাজাম্পশান 1 নর 2 ইজ ইমপ্লিসিট। পরের প্রশ্ন, এটা শুধু 4 নম্বর প্রশ্নের জন্য ইনস্ট্রাকশন, তাই এটা ভুল আছে। এখানে বলা আছে যে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে 1 আর 2, এবং কনক্লুশন দেওয়া আছে 1 আর 2। স্টেটমেন্ট আর কনক্লুশন দেওয়া আছে, যেমন আগেরটা করলে স্টেটমেন্ট আর অ্যাজাম্পশন, এক্ষেত্রে স্টেটমেন্ট আর কনক্লুশন। তোমাকে 1 নম্বর যদি কনক্লুশন ফলো করে তাহলে উত্তর হবে 1, 2 নম্বর হলে 2, আইদার কনক্লুশন হলে 3 এবং কোনো কনক্লুশন না হলে 4, এটা উত্তর হবে। তার মানে এটা আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি সিলোজিজমের প্রশ্ন, সিলক্স তোমরা যেটাকে বলো, স্টেটমেন্ট কনক্লুশনের প্রশ্ন। এক্ষেত্রে কোনটা বা কোন কোনগুলো হবে তোমাদেরকে বলতে হবে। দেখো সিলক্সের ক্ষেত্রে আমি একটাই ভিডিও দিয়েছি, যেখানে বলেছিলাম অল দিয়ে শুরু হলে প্রথম পার্টটা 100, তারপরের পার্টটা 50 হয়। সাম দিয়ে শুরু হলে 50-50, এবং নো দিয়ে শুরু হলে 100-100, যে দুটো টার্ম থাকে। দুটো যে কমন টার্ম থাকে তাদের মধ্যে একটা মিনিমাম একটার ভ্যালু 100 হতে হবে। স্টেটমেন্ট পার্টটাকে আমরা ইনকাম বলি, আর কনক্লুশন পার্টটাকে আমরা এক্সপেন্ডিচার বলি। আমরা সবাই জানি যে টাকা ইনকাম করি আমরা ম্যাক্সিমাম সেই টাকাই খরচ করতে পারি। ইনকাম যদি 50 টাকা হয়, আমি 100 টাকা খরচ করতে পারবো না। শুধুমাত্র এই কনসেপ্টের উপরেই কিন্তু এই সিলক্স দাঁড়িয়ে আছে। দেখো আমরা যদি স্টেটমেন্ট পার্টে দেখি, সাম দিয়ে শুরু হয়েছে, সাম দিয়ে শুরু হলে আমি বলেছি যে দুটো আইটেম থাকবে তারা 50-50 হবে। সামের পরে এখানে টিচার্স আর ফলোয়ার্স আছে, তাহলে আমি টিচার্সের ভ্যালুও 50 বলবো, ফলোয়ার্সের ভ্যালুও 50 বলবো। এটাও সাম দিয়ে শুরু, তাহলে এখানেও ফলোয়ার্সের ভ্যালু 50 আর ফেমাসের ভ্যালু 50। তার মানে এখানে সিলক্স মানে হচ্ছে ছোট করা। ছোট করতে গেলে আমি কি বললাম, দুটো সেন্টেন্সের মধ্যে যে কমন ওয়ার্ডটা থাকবে সেই দুটো কমন ওয়ার্ডের মধ্যে মিনিমাম একটার মাথায় 100 থাকতে হবে, তবেই তুমি সিলোজিজম করতে পারবে, না হলে কিন্তু সিলোজিজম অর্থাৎ ছোট করতে পারবে না। সিলোজিজম মিন্স শর্টেন, ছোট করা। দেখো এই দুটো সেন্টেন্সের মধ্যে ফলোয়ার্স কমন আছে দেখতে পাচ্ছ, কিন্তু ফলোয়ার্সের এরও মাথায় 50, এরও মাথায় 50 আছে। সিলক্স মানে ছোট করার জন্য, ছোট করা মানে হচ্ছে এইটাকে আর এটাকে কেটে দেবো, কেটে দিয়ে বাকি দুটোর মধ্যে উত্তর হবে, এটাকে বলা হয় সিলক্স। যেহেতু ফলোয়ার্স দুজনের মধ্যেই 50 আছে, তাই আমি একে ছোট করতে পারবো না। ছোট করার অর্থ হচ্ছে দুজনের মধ্যে মিনিমাম একটা 100 যদি থাকে তাহলে ফলোয়ার্সটা আমি কেটে দিতাম, অর্থাৎ টিচার আর ফেমাস দিয়ে তখন আমি উত্তর করতে পারতাম।
যেহেতু ফলোয়ার্সকে আমি কাটতে পারছি না, তাই টিচার্স আর ফেমাস দিয়ে আমি উত্তর করতে পারবো না। এখানে টিচার্স আর ফেমাস দিয়ে উত্তর চেয়েছে, তাই এটা হবে না। বোঝা গেছে কেন? সাম মানে হচ্ছে এটা 50, এটা 50। আমি যেহেতু ফলোয়ার্সকে কাটতে পারিনি, মানে আমি এই দুটো সেন্টেন্সকে ছোট করে একটা সেন্টেন্সে নিয়ে আসতে পারবো না, যে সেন্টেন্সে টিচার আর ফেমাস থাকবে। টিচার আর ফেমাসকে হতে গেলে একে কাটতে হবে, একে কাটতে গেলে এদের দুজনের মধ্যে মিনিমাম একজনের মাথায় 100 থাকতে হতো, তাই এই উত্তর হবে না। আবার এক্ষেত্রে দেখো, সাম থাকলে কি বলেছি, এটাও 50, এটাও 50। বোঝা গেছে? একবার পারলে ভিডিওটা দেখো, তাহলে আরও ক্লিয়ার হবে। এইটা আমি দেখব ফলোয়ার্স আর টিচার সিঙ্গেল সেন্টেন্সে কোথাও আছে কিনা। আমি তো সিলক্স করতে পারলাম না, মিন্স আমি ছোট করতে পারলাম না দুটো সেন্টেন্সকে, কিন্তু সিঙ্গেল কোনো সেন্টেন্সের মধ্যে ফলোয়ার্স আর টিচার্স আছে কিনা দেখো। আমি দেখছি এই সেন্টেন্সটার মধ্যে ফলোয়ার্স আর টিচার্স একসঙ্গে রয়েছে। এবারেই আমি যখন দেখতে পেলাম যে হ্যাঁ এখানে ফলোয়ার আর টিচার আছে, সিঙ্গেল সেন্টেন্স এখানেও ফলোয়ার আর টিচার আছে, তখনই আমি ইনকাম আর এক্সপেন্ডিচার বলবো। কিভাবে বলবো? আমি বলবো এখানে টিচারের ইনকাম 50, এখানে টিচারের খরচ 50। টিচার 50 টাকা ইনকাম করলে 50 টাকা খরচ করতে পারেন। একই রকমভাবে এই লাইনে ফলোয়ার্সের ইনকাম, কেন স্টেটমেন্ট পার্টে ইনকাম থাকে, ফলোয়ার্সের ইনকাম 50, এখানে ফলোয়ার্সের এক্সপেন্ডিচার বা খরচও হচ্ছে 50। যে 50 ইনকাম করবে সে 50 খরচ করতে পারে, তা মানে এটা হবে। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র অপশান নাম্বার কনক্লুশন নাম্বার 2টা রাইট। বোঝা গেছে? 5 নম্বর প্রশ্নে দিয়েছে 4 অফ দ্য ফলোয়িং 5 ওয়ার্ডস আর অ্যালাইক ইন এ সার্টেন 4 অফ দ্য ফলোয়িং 5 ওয়ার্ডস না, ফলোয়িং ওয়ার্ডস আর alike in a certain way and so form a group which is one that does not belong to that group. এখানে 3 of the following 4 words are alike in a certain way and so form a group which is one that does not belong to that group. চারটের মধ্যে তিনটে একটা গ্রুপের মধ্যে পড়ছে, কিন্তু একটা সেই গ্রুপের মধ্যে পড়ছে না, অর্থাৎ অড ম্যান আউট তোমাকে বার করতে হবে। এটা কি হবে একটু ভেবে দেখো। দেখো এক্ষেত্রে 3, 4, 5, 6 আছে, এখানে দুটো ভাওয়েল আছে, দেখতে পাচ্ছ। 4-এর মধ্যে দুটো ভাওয়েল, 5-এর মধ্যে IE দুটো ভাওয়েল, কিন্তু 6-এর মধ্যে একটা ভাওয়েল আছে, তাহলে এটা হবে অড। কেন? বাদবাকি সবেতে দুটো করে ভাওয়েল আছে। পরের প্রশ্ন 6 প্রশ্নে বলেছে ইফ অঞ্জু ইজ টলার দ্যান রোহিণী, যদি অঞ্জু রোহিণীর থেকে লম্বা হয় কিন্তু মঞ্জুর থেকে ছোট হয়, এবং রোহিণী সরজুর মতোই একই হাইটের লম্বা বাট টলার দ্যান শুভাঙ্গী, কিন্তু শুভাঙ্গীর থেকে লম্বা, তাহলে সরজু হলো এই অপশানগুলোর মধ্যে কোনটা? কি বলেছে? এঁকে নাও। অঞ্জু ইজ টলার দ্যান রোহিণী, অঞ্জু ইজ টলার দ্যান রোহিণী, বাট শর্টার দ্যান মঞ্জু। এখানে যেই বাট বললো তার মানে আবার সাবজেক্ট হচ্ছে প্রথমের, অর্থাৎ অঞ্জু ইজ শর্টার দ্যান মঞ্জু, অঞ্জু মঞ্জুর তুলনায় ছোট। অ্যান্ড রোহিণী ইজ অ্যাজ টল অ্যাজ সরজু, রোহিণী সরজুর মতোই লম্বা, সেখানে ইকুয়াল দিলাম। রোহিণী যতটা লম্বা সরজু ততটা লম্বা। বাট বললো মানে আবার কি? রোহিণীর কথা বলা হবে। আমি বলেছি বাট বলা মানে প্রথম সাবজেক্টটা। রোহিণী ইজ টলার দ্যান শুভাঙ্গী, রোহিণী এটা সরজু, রোহিণী শুভাঙ্গীর থেকে লম্বা, শুভাঙ্গী। তাহলে সরজুর সম্বন্ধে ডাটা চেয়েছে যে সরজু তাহলে কি। দেখো এখানে বলেছে প্রথম অপশানে টলার দ্যান মঞ্জু, সরজু নাকি মঞ্জুর থেকে লম্বা, কি করে হবে? মঞ্জু সব থেকে লম্বা, তাই এই অপশানটা হবে না। সরজু ইজ শর্টার দ্যান অঞ্জু, সরজু অঞ্জুর থেকে ছোট, হ্যাঁ এটা দেখতে পাওয়া যাচ্ছে, সরজু অঞ্জুর থেকে ছোট, এটা হবে। বুঝে গেছে? যে কোনো একটা অপশান, যেহেতু চারটে অপশান আর ঘেঁটে লাভ নেই, তোমার যেখানে উত্তর চলে আসছে সেখানেই বন্ধ করো। সরজু অঞ্জুর থেকে ছোট, আমি দেখতে পাচ্ছি সরজু অঞ্জুর থেকে ছোট, তাই উত্তর হবে অপশান নাম্বার 2। পরের প্রশ্নে কি দিয়েছে? ইন এ কোড ল্যাঙ্গুয়েজ এমফেসাইজ ইজ রিটিন অ্যাজ দ্যাট, হাউ উইল ক্রিয়েচার বি রিটিন ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ? ভাবো।
আশা করি ভাবা হয়েছে। এমফেসাইজ, এটা থেকে এইটা এসছে, দেখব যে কিভাবে এসছে। এখানে দেওয়া আছে NDIOBRJR, BRJR। দেখো যে কোন দিক থেকে কোন দিকে জিনিসগুলো যাচ্ছে, কোনো ওয়ার্ডের মধ্যে মিল আছে কিনা কিভাবে। আমি যেমন এইখানটা করে দেখতে পাচ্ছি আর এর পরে এস, আই এর পরে জি, আর এর পরে এস, এ এর পরে বি, এই পর্যন্ত দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ এই জায়গাটা আর এর পরে এস হয়, আই এর পরে জে হয়, আর এর পরে এস, এ এর পরে বি, এরকম চলছে। অর্থাৎ এইটুকুনি দেখে আমার মনে হচ্ছে এ এর পরে বি এক ঘর যাচ্ছে, আর এর পরে এস এক ঘর যাচ্ছে, আই এর পরে জে এক ঘর যাচ্ছে, আর এর পরে এস এক ঘর যাচ্ছে। এইটুকুনির মধ্যে হিললে হলো। এবার বাদ বাকিগুলো একটু দেখো। দেখো এম এর পরে এন এদিকে আসছে, আর ডি এর পরে ই এইদিকে যাচ্ছে, এইচ এর পরে আই এখানে আসছে, ও এর পরে পি এখানে আসছে। এটা হতে পারে, বোঝা গেছে। তাহলে এই সিস্টেমে উত্তর হয় কিনা দেখে নেওয়া যাক। ক্রিয়েচার দিয়েছে, CREATURE। অপশানের দিকে খেয়াল রাখবে, যেখানে মিলতে শুরু করবে সেখানেই বন্ধ করে দেবো। ক্রিয়েচার, প্রথমে কি বললাম, সেকেন্ডে যেটা আছে তার পরের ওয়ার্ড এখানে আসবে, আর এর পরের ওয়ার্ড এস এখানে আসবে, এস দিয়ে শুরু, এটাই আছে এটাই আছে। অপশান নাম্বার 2 আর 3-এর দিকে আর তাকাবে না, দেখতে পাচ্ছ। এবার দেখো এসের পরে BD দেখতে পাচ্ছি, এখানে SB, এখানে আছে ডি, এখানে আছে বি। তাহলে শুধু এইটুকুনি দেখলেই হিললে হয়ে যায়। এটা মানে 3 নম্বরটা দেখব। 3 নম্বর মানে হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ এখানে 1 2 3 নম্বর মানে ছিল এইটা। 3 নম্বর থেকে এই দিকে এসছিল, আর এখানকার যে উত্তরের 3 নম্বর, আমার উত্তরের 3 নম্বরটা দরকার। 1 2 উত্তরের 3 নম্বর দরকার। উত্তরের 3 নম্বর মানে হচ্ছে এইখানে যেটা এসছিল, এইখান থেকে পরের লেটারটা এইখানে এসছে। এখান থেকে মানে কি 4 নম্বরে যেটা ছিল প্রশ্নে, সেখান থেকে উত্তরে 3 নম্বরে এসছে। এখানে 4 নম্বরে 1 2 3 4 নম্বরে এ আছে, তাহলে এ থেকে এখানে কি আসা উচিত, বি আসা উচিত। তাহলে প্রথমটা এস, তারপরেরটা 3 নম্বরে বি থাকবে। এস 3 নম্বরে বি এখানে আছে, এখানে 3 নম্বরে ডি আছে, তাই উত্তর হবে এটা। বুঝে গেছে? পুরোটা না, খুব তাড়াতাড়ি করে করবে, পুরোটাকে করার চেষ্টা করবে না, অপশানগুলোর দিকে একটু ভালো করে তাকিও। পরের প্রশ্ন, 8 প্রশ্নে বলেছে, ইন দ্য ওয়ার্ড প্রেজেন্স হাউ মেনি সাচ পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার অ্যাজ হ্যাভ অ্যাজ মেনি লেটার্স বিটুইন ইটস ইউনিটস ইন দ্য ওয়ার্ড অ্যাজ দেয়ার আর ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। প্রেজেন্সের মধ্যে এমন কতগুলো লেটার আছে যে লেটারগুলো ইংলিশ অ্যালফাবেটে যেরকম থাকে সেরকম। মানে কি প্রশ্নটা? প্রশ্নগুলোর মানে হচ্ছে, মনে করে এখানে প্রেজেন্স আছে, আমি এখানে দেখাই, তোমরা যারা জানো ভেবে নাও উত্তর কী হবে। আমি এখানে দেখাবো PRESENCE। দেখো এইগুলো যখন বলবে যে হাউ মেনি সাচ পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার, কত জোড়া এরকম সংখ্যা আছে যেগুলো অ্যালফাবেটিক্যাল সিরিজে যেরকম থাকে ইংলিশ অ্যালফাবেটে সেরকমই থাকবে, এরকম কত জোড়া শব্দ আছে। এইগুলো যখন ক্যালকুলেশন করবে তখন এইগুলোর প্লেস ভ্যালুগুলো একটু তাড়াতাড়ি করে লিখে নাও, তাহলে কিন্তু সুবিধে হয়। প্লেস ভ্যালু বলতে পি কত নম্বর অবস্থানে আছে। আমরা জানি এ জ্যোতি, ই 5-এ থাকে, জে 10-এ থাকে, ও 15-এ, টি 20-তে এবং ওয়াই 25-এ। ক্যালকুলেশনের সুবিধার জন্য এ জ্যোতি এটা মনে রাখতে হয়। আমি দেখব পি কত নম্বরে আছে। দেখো MNOP, ও যদি 15-এ থাকে তাহলে পি তারপরে অর্থাৎ 16-এ থাকবে। বোঝা গেছে? আর এগুলো কিন্তু মুখস্থ করে নেবে একদম, যেন সঙ্গে সঙ্গে মনে আসে। আর কতই আসে দেখো, MNOPQR মানে ও এর পরে 3 ঘর, ও এর পরে 3 ঘর মানে ও 15-এ আছে, 3 ঘর গেলে 18। ই 5-এ আছে আমরা জানি। এরম করে আমি যদি করি, এস হবে 19-এ, ই 5-এ, এন আছে 14-এ, সি আছে 3-এতে এবং ই আছে 5-এতে। এবার দেখো এক্ষেত্রে আমি দেখব যে এইখানে 16 আছে, 16-র পরে বড় সংখ্যা এই দিকে, আমি এই দিকটা দেখি প্রথমে, এদিক থেকে এদিকে দেখো 16-র পরে বড় সংখ্যা 19 আছে, তাহলে 16 থেকে আমি ম্যাক্সিমাম 19-এ যেতে পারি। আমি দেখব 16 থেকে 19-এ যেতে পারছি কিনা। দেখো এটা যদি 16 নম্বর ঘর হয় তাহলে এটা 17 নম্বর হবে, এই সংখ্যা তখন দেখো না।
এটা যদি 16 হয় এখানে 17 নম্বর হবে, কিন্তু এখানে 18 আছে। 17 পরে এটা 18 হবে, এরপরে এটা 19 হবে। অর্থাৎ আমি যদি 16 থেকে শুরু করি তাহলে এটা 17 নম্বর হওয়া উচিত, এটা 18 নম্বর হওয়া উচিত, এটা 19 নম্বর হওয়া উচিত। আমি দেখছি হ্যাঁ এটা 19 নম্বর হয়েছে, তাহলে এরা একটা জোড় তৈরি করলো বা পেয়ার তৈরি করলো। 16 পরে আমি দেখছি 17 হওয়া উচিত নেই, 18 হওয়া উচিত নেই, 19 হওয়া উচিত আছে, মানে এর সঙ্গে এর জোড় আছে। আমি 16 থেকে আর অন্যগুলো কাউন্ট করবো না, কারণ 16 পরে 19 ম্যাক্সিমাম এই সংখ্যাটা আছে। আমি দেখব 18 পরে সবচেয়ে বড় সংখ্যা 19 আছে, কিন্তু 18 পরে এই ঘরটা 19 হওয়া উচিত ছিল, এই ঘরে নেই, তাহলে 18 থেকে আমি আর এদিকে দেখব না। 5 আছে, 5-এর পরে বড় সংখ্যা এদিকে আছে 14। আমি দেখব 5-এর পরে 14 এইটুকুনির মধ্যে যাওয়া যায় না, কারণ 5-এর পরে এইটা 6, 7, 8 হওয়া উচিত ছিল, তাহলে এইদিকে আমি যেতে পারছি না। বোঝা গেছে? তেমন করে 5-এর পরে এই দিকে আর বড় সংখ্যা নেই, আমি যেতে পারবো না। এবার 5-এর পর থেকে এই দিকে অনেক বড় সংখ্যা আছে, কিন্তু বুঝতেই পারছো 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12 এলে এই সংখ্যাগুলো ম্যাচ করছে না। আমি যদি এইখানে 3 ধরি, এবার আমরা এদিক থেকে এদিকে ক্যালকুলেশন করেছি, এবার এদিক থেকে এদিকে করব। 3 আছে, এদিকে যখন যাচ্ছি আমরা 3-এর পরে ভাববো এখানে 4 হওয়া উচিত, তারপরে ভাববো 5 হওয়া উচিত। দেখতে পাচ্ছি 3 এখানে ছিল, তারপরে 4 নেই, কিন্তু তারপরে 5 এই জায়গায় শো করছে, তার মানে এরা একটা জোড় বা পেয়ার তৈরি করবে 3 থেকে 5-এ। বোঝা গেছে? এরপরে দেখছি 14 এখানে রয়েছে, 14-এর পরে 19ও আছে, 18ও আছে, বড় বড় সংখ্যা। 14-এর পরে এই ঘরটা 15 হওয়া উচিত নেই, এই ঘরটা 16 হওয়া উচিত, কেন 14 থেকে কাউন্টিং করছি। 14-এর পরে 15 হওয়া উচিত নেই, 16 হওয়া উচিত নেই, 17 হওয়া উচিত নেই, 18 হওয়া উচিত আছে, তার মানে 14 আর 18 এরা একটা জোড় তৈরি করলো। বোঝা গেছে? 19 থেকে এদিকে আর বড় সংখ্যা নেই, তাই যাব না। 5 থেকেও এখানে অত বড় সংখ্যা নেই, যাওয়া যাবে। তাহলে একটা, দুটো, 3টে পেয়ার বা জোড় হলো, তাই উত্তর হবে অপশান নাম্বার 3। বোঝা গেছে কীভাবে করতে হয়? পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলেছে সিরিজটাকে পূর্ণ করতে। এটা সবাই পারবে, খুব তাড়াতাড়ি দেখো কোনটা উত্তর হচ্ছে তোমাদের। এ প্রথমগুলো দেখো সব, এর পরে এখানে এক ঘর ছেড়ে বি সি, সি এর পরে মাঝখানে ডি ছেড়ে ই, ই এর পরে মাঝখানে এফ ছেড়ে জি, অর্থাৎ জি দিয়ে শুরু হবে, সবগুলোই জি দিয়ে শুরু। দেখতে পাচ্ছ সবগুলো জি দিয়ে শুরু আছে। এবার পরের জেড, জেডের আগে হচ্ছে ওয়াই, ওয়াই এর আগে এক্স, এক্সের আগে তাহলে কী হবে? এক্সের আগে ডাব্লু, তাহলে জি ডাব্লু দিয়ে শুরু হবে। জি ডাব্লু দিয়ে একটাই অপশান আছে 3, আমি আর চেক করবো না বাদ বাকি। বোঝা গেছে? পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্নে বলেছে হরিশ ইজ 27 ফ্রম দ্য লেফট এন্ড অফ এ রো অফ 49 বয়েজ অ্যান্ড মহেশ ইজ 27 ফ্রম দ্য রাইট এন্ড ইন দ্য সেম রো। হাউ মেনি বয়েজ আর দেয়ার বিটুইন দেম ইন দ্য রো? একটা শ্রেণী আছে, রো আছে, সেই রোতে হরিশ বাম দিক থেকে 27তম স্থানে আছে। কোন রো? যে রোয়ে মোট 49 জন বালক আছে। অর্থাৎ 49 জন বালকের একটা শ্রেণীতে হরিশ 27তম স্থানে আছে বাঁ দিক থেকে, এবং মহেশ ডান দিক থেকে 27তম স্থানে আছে। তাহলে হরিশ এবং মহেশের মাঝখানে কতজন বালক আছে সেটা প্রশ্ন। প্রশ্ন বোঝা গেছে? দেখো বাঁ দিক থেকে, এটা লেফট হ্যান্ড, বাঁ দিক থেকে 27তম স্থানে 27তে হরিশ আছে, এখানে হরিশ। 49 জন বালক আছে এই রোটায়, আমি জানি না রোটা এই পর্যন্ত আছে, মোট 49 জন আছে। দেখো বাম দিক থেকে হরিশের র্যাঙ্ক হচ্ছে 27, কতজন আছে? 49 জন আছে। আমি যদি বাম দিক থেকে হরিশের র্যাঙ্ক 27 জানি, আমি ডান দিক থেকে বার করতে গেলে কি কি ডাটা দরকার? ডান দিক থেকে যদি আমি হরিশের র্যাঙ্ক চাই, তাহলে আমাকে এই রোতে মোট কতজন আছে সেটা দরকার। এই রোতে মোট 49 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে হরিশের র্যাঙ্ক বাঁ দিক থেকে 27, তাহলে ডান দিক থেকে যখন হবে তখন +1 করব। বাঁ দিক থেকে পজিশান দিয়ে ডান দিক থেকে চাইলে মোট সংখ্যা থেকে বাঁ দিক থেকে যত নম্বরে আছে সেটা বিয়োগ করব, +1 করব। ডান দিক থেকে দিয়ে বাঁ দিক থেকে চাইলেও একই কেস। ডান দিক থেকে বললে মোট স্টুডেন্ট সংখ্যা থেকে ডান দিক থেকে যত নম্বর পজিশনে আছে সেটা মাইনাস করব, +1। বোঝা গেছে? এটা যদি আমি যোগ বিয়োগ করো, এটা কত হবে? এখান থেকে 22 + 1 23,
মানে বাম দিক থেকে 27তম স্থানে আছে, মানে হরিশ ডান দিক থেকে 23তম স্থানে আছে, এটা আছে 23rd। বোঝা গেছে? 23তম স্থানে, এই পজিশানটা হচ্ছে ডান দিক থেকে 23তম। আবার দেখো এখানে মহেশের কথা বলেছিল, মহেশ ডান দিক থেকে 27তম স্থানে আছে, ডান দিক থেকে যেখান থেকে ধরা হয়েছে সেখান থেকে মহেশ 27তম স্থানে আছে, এখানে মহেশ আছে, যেটা হচ্ছে 27th 27তম স্থান। দেখো এইটা হচ্ছে 23তম স্থান, তাই না? এটা এখন ভুলে যাও, কেন আমি এখন ডান দিক থেকে দুজনকে দেখছি। ডান দিক থেকে হরিশ আছে 23-এ, ডান দিক থেকে মহেশ আছে 27-এ, এই 23 যেটা আছে উপরে তুলে দাও, মানে এটা 23তম স্থান আর এটা হচ্ছে 27তম। তাহলে মাঝখানে কজন আছে? 23-এর পর 24, 25, 26, তারপর গিয়ে 27তম স্থান হচ্ছে। তাহলে এই হরিশ যে 23তম স্থানের ডান দিক থেকে আছে এবং মহেশ যে ডান দিক থেকে 27তম স্থানে আছে, তাদের মধ্যে 1, 2, 3, 24, 25, 26 এই তিনজন কিন্তু ব্যক্তি বা বালক থাকছে। বলেছিল সেটাই যে কতজন বালক ওদের দুজনের মধ্যে আছে, আমি দেখতে পাচ্ছি ওদের দুজনের মধ্যে 3 জন বালক আছে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে, ইন এ কোড ল্যাঙ্গুয়েজ 1357 মিনস উই আর ভেরি হ্যাপি, 2639 মিনস দে আর এক্সট্রিমলি লাকি অ্যান্ড 794 মিনস হ্যাপি অ্যান্ড লাকি। হুইচ ডিজিট ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডস ফর ভেরি? ভেরির কোড কোনটা সেটা তোমাদেরকে বলতে হবে। ভিডিওটা পজ করে অঙ্কটা করে নাও। 1357 এটা দেওয়া আছে উই আর ভেরি হ্যাপি। 2639 এটা মানে দেয়া আছে দে আর এক্সট্রিমলি লাকি। আর 794 এটা মানে হচ্ছে হ্যাপি অ্যান্ড লাকি। দেখো এগুলো সিস্টেম কি, পরপর দুটোর মধ্যে কমন সংখ্যাটা দেখার চেষ্টা করো। মনে করো আমি যদি এইটার মধ্যে দেখি, এইটার মধ্যে কোনো কমন সংখ্যা আছে কি? তুমি বলবে হ্যাঁ 3 আছে। যে কমন সংখ্যাটা আছে সেটাকে গোল পাকাও দু জায়গাতে। এদিকে দেখো কমন জিনিস কি আছে, কমন ওয়ার্ড দেখো এদিকে আর আছে, এটাকেও গোল পাকাও। এখানে গোল দিয়েছো বলে এখানেও গোল দাও, তার মানে 3-এর কোড হচ্ছে আর। বোঝা গেছে? এবার দেখো এই দুটোর মধ্যে কিছু আছে কি? তুমি বলবে হ্যাঁ এই দুটোর মধ্যে 9 আছে, এটাকে আলাদা চিহ্ন দাও বোঝার সুবিধের জন্য। এখানেও 9কে এরকম 4 চৌকো বক্সের মধ্যে রাখো, এখানেও রাখো। দেখো এইখানকার মধ্যে যেহেতু এই দুটোর মধ্যে তুমি কমন দেখছো, এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন দেখো কি আছে। দেখো এই দুটোর মধ্যে লাকি আছে, যেহেতু এখানেও চৌকো দিয়েছো তাই এদেরকেও চৌকো বক্সের মধ্যে রাখো। অর্থাৎ 9 এই ডিজিটটার কোড হচ্ছে লাকি। আমি দেখব এইটা হয়েছে, এইটা হয়েছে, এই দুটো বাকি আছে। এই দুটোর মধ্যে দেখো তো কমন কিছু আছে কিনা। এই দুটোর মধ্যে 7 কমন আছে, যা চিহ্ন দিয়েছো একটু উল্টো চিহ্ন দাও। 7 এখানে ট্রায়াঙ্গেল করো, এখানে ট্রায়াঙ্গেল করো, তাহলে দেখব এই লাইনটার মধ্যে কি কমন আছে। এদের মধ্যে কমন আছে হ্যাপি, যেহেতু তুমি এইদিকে এই দুটো কমনের মধ্যে ট্রায়াঙ্গেল দিয়েছো তাই হ্যাপিকে ট্রায়াঙ্গেলের মধ্যে রাখো। বুঝে গেছে? তাহলে আমাদের বলেছিল ভেরির কোড কী হবে। দেখো এখানে এই লাইনটায় উই আর ভেরি পড়ে আছে, এই লাইনটায় 1 আর 5 পড়ে আছে। সেই জন্য আমাদের পক্ষে বোঝা মুশকিল উই এর কোড 1 না ভেরির কোড 5। কখনোই ভেবো না এখানে 1 আছে বলে এখানে উই আছে, উই এর কোড 1, এরকম না। এখানে কমন নিয়ে করতে হয়। আমি বুঝতে পারছি না উই আর ভেরি এখানে পড়ে আছে, তার কোড 5 হবে না 1 হবে, তাই ভেরির কোডটা আমরা বার করতে পারবো না, মিন্স ডাটা ইনঅ্যাডিকুয়েট, তথ্য অপর্যাপ্ত। পরের প্রশ্ন 12 প্রশ্নে ডিরেকশন টেস্টের প্রশ্ন। A and B are standing at a distance of 20 কিমি from each other on a straight east-west road. আমি পড়তে জিনিসটাকে আঁকি, তোমরা ভিডিওটাকে পজ করে উত্তর করো। এ আর বি ইস্ট ওয়েস্টে, কে কোথায় আছে আমি জানি না, এই হচ্ছে ইস্ট, এই ওয়েস্ট, দাঁড়িয়ে আছে। এটার ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার বলে দিয়েছে। এবারে বলেছে এ অ্যান্ড বি স্টার্ট ওয়াকিং সাইমুলটেনাসলি, এ এবং বি একসঙ্গে হাঁটা শুরু করলো।
ইস্টওয়ার্ডস অ্যান্ড ওয়েস্টওয়ার্ডস। এর কথা প্রথমে বলেছে, তার মানে এ ইস্টের দিকে যাচ্ছে এবং বি ওয়েস্টের দিকে যাচ্ছে। তার মানে এ এখানে আছে, বি এখানে আছে। এ যাচ্ছে এই দিকে এবং বি যাচ্ছে এই দিকে, বুঝেছো? অ্যান্ড বোথ কভার এ ডিস্টেন্স অফ 5 কিলোমিটার। হাঁটা শুরু করলো এবং প্রত্যেকে 5 কিলোমিটার গেল। যেহেতু এ এদিকে যাচ্ছে তাই এ 5 কিলোমিটার এলো, বি এদিকে যাচ্ছে তাই বি এখানে গিয়ে 5 কিলোমিটার এলো। এরপরে কি বলেছে, দেন এ টার্নস টু হিজ লেফট অ্যান্ড ওয়াক্স 10 কিলোমিটার। যেতে যেতে এ বাঁদিকে মুভ করলো, মানে এদিকে যাচ্ছে মানে বাম দিক এদিকটা হবে ওর, বাঁদিকে 10 কিলোমিটার গেল। এটা 10 কিলোমিটার, এদিকে এখন তাকিয়ে আছে। বি টার্নস টু হিজ রাইট, বি এদিকে যাচ্ছিল, ও রাইট মানে এদিকটা হবে, এদিকে গেলে রাইট এদিকটা হয়। তাহলে বি এদিকে যেতে যেতে ডান দিকে মুভ করলো, অর্থাৎ এদিকে যাবে এবং 10 কিলোমিটার গেল অ্যাট দ্য সেম স্পিড, যেরকম স্পিডে যাচ্ছিল এখানে 10 কিলোমিটার গেল, অর্থাৎ এটাও 10। দেখো এইটুকুনি করার পর এই টোটাল ডিস্টেন্স 5 ছিল, 20 ছিল, তার মধ্যে এইটা 5, এইটা 5, 5 5 এ 10 হয়েছে। 20-র মধ্যে এই দুটো ডিস্টেন্স যদি 10 হয় তাহলে এই ডিস্টেন্সটা হবে বাকি 10 কিলোমিটার। এটাকে করে নাও, বোঝা গেছে? এবারে বলেছে দেন বোথ টার্ন টু দেয়ার লেফট, দুজনেই বাঁদিকে ঘুরলো। দুজনের মুখ এদিকে আছে, বাঁদিকে ঘোরা মানে এ এদিকে তাকিয়ে আছে, বি এদিকে তাকিয়ে আছে, বোঝা যাচ্ছে? দুজনে এদিকে ঘুরে ফেললো। এবার ঘোরার পরে কভার এ ডিস্টেন্স অফ 5 কিমি অ্যান্ড দ্য সেম স্পিড, সেম স্পিডে দুজনেই আবার 5 কিলোমিটার ডিস্টেন্স গেল। দেখো এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স 5 এঁকেছিলাম প্রথমে, তাই এ এদিক থেকে এই পর্যন্ত ডিস্টেন্স 5 কিলোমিটার গেল। এখন এর অবস্থান এখানে, বিও এখান থেকে 5 কিলোমিটার গেল। তাহলে এখন বি এর ফাইনাল পজিশন হচ্ছে এইটা, এটা হচ্ছে 5 কিলোমিটার। খেয়াল রাখো এর ফাইনাল পজিশন, এটা বি এর ফাইনাল পজিশন। হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স বিটুইন দেম, এই মুহূর্তে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স কত? দেখো এখান থেকে লম্বা করে যদি একটা এরকম নামিয়ে দাও, এটা 5 মানে এইটাও 5, টোটাল এটা 10 ছিল, তার মধ্যে এটা যদি 5 হয়ে যায় তাহলে এইটা কত? এটাও 5 হবে, বোঝা গেছে? তাহলে এইখান থেকে এই পর্যন্ত দেখছি 5, বি থেকে এই পর্যন্ত, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5, তাহলে বি আর এর মধ্যে মোট ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন, লেস দেন মিন্স মাইনাস, গ্রেটার দেন মিন্স প্লাস, ইজ ইকুয়াল টু মিন্স মাল্টিপ্লাইড বাই, ডলার মিন্স ডিভাইডেড বাই, তাহলে এটার ভ্যালু কত? জাস্ট বসিয়ে দাও। 27, গ্রেটার দেনের ভ্যালু হচ্ছে প্লাস 81, এই চিহ্নটা মানে হচ্ছে ডিভাইডেড বাই 9, লেস দেনের মানে হচ্ছে মাইনাস 8, ইজ ইকুয়াল টু এটার মানে হচ্ছে ইন্টু। বদমাস রুল যদি অ্যাপ্লাই করো, প্রথমে ভাগের কাজ তারপর গুণের কাজ হয়। ভাগ এখানে আছে, 81-কে 9 দিয়ে ভাগ করলে 9, তারপর গুণের কাজ, এটা হচ্ছে 8 দুগুণে 16, তাহলে পড়ে থাকলো 27 প্লাস 9 মাইনাস 16, 27 9 36 থেকে যদি 16 বাদ দাও তাহলে উত্তর হবে 20, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন, পরের 14 আর 15 এই দুটো প্রশ্নে বলা হয়েছে স্টেটমেন্ট এবং কোর্স অফ অ্যাকশন। বোঝা গেছে? এখানে আছে স্টেটমেন্ট এবং কোর্স অফ অ্যাকশন। কোর্স অফ অ্যাকশন কী জিনিস এটা, এরও ভিডিও রয়েছে, পারলে একটু ডিসক্রিপশান বক্সে পাবে না হয়তো, একটু ভিডিওটা একটু চ্যানেল থেকে একটু সার্চ করে নাও, যেখানে স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন আছে। কী জিনিস এটা আমি বলি। স্টেটমেন্ট বিবৃতি, কোর্স অফ অ্যাকশন কী করা উচিত। দেখো স্টেটমেন্ট আর কোর্স অফ অ্যাকশনের ক্ষেত্রে যেটা তুমি করবে, একটা বক্তব্য দেয়া থাকবে, সেই বক্তব্যে কোনো প্রবলেম দেয়া থাকবে, সেই প্রবলেমটা মেটানোর জন্য তুমি কোন কোন কোর্স অফ অ্যাকশন বলছো, অর্থাৎ কী করা উচিত। খেয়াল রাখবে বক্তব্যের রেসপেক্টে তুমি যে কোর্স অফ অ্যাকশানগুলো বাছবে, খেয়াল রাখবে তুমি এমন কিছু বাছবে যাতে করে যে সমস্যাটা আছে সেই সমস্যাটার কিঞ্চিত বা পুরোপুরি সমাধান হয়। আবার বলছি, যে সমস্যাটা স্টেটমেন্ট পার্টে দেবে তুমি এমন কিছু কোর্স অফ অ্যাকশান বাছবে যার ফলে সমস্যাটা কিঞ্চিত বা পুরোপুরি সমাধান হয়। এরকম যেন না হয় তুমি এমন একটা সমাধান বাছলে যার জন্য আর একটা নতুন সমস্যার সৃষ্টি হয়ে গেল, সেটা কোর্স অফ অ্যাকশান হবে না। উত্তর হবে 1 যদি কোর্স অফ অ্যাকশান 1 ফলো করে, 2 যদি 2 ফলো করে,
যদি আইদার 1 আর 2 হয়, আর যদি দুটোই ফলো করে তাহলে বোথ 1 অ্যান্ড 2। এখানে দাঁত বার করা লেখা হয়ে গেছে, এটাকে একটু সমঝে নিও। এটা বোথ 1 অ্যান্ড 2, অর্থাৎ উত্তর হবে 4 নম্বর অপশান যদি দুটো কোর্স অফ অ্যাকশানই সঠিক হয়। স্টেটমেন্টে কি বলেছে? দ্য মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট হ্যাজ ইস্যুড এ নোটিফিকেশন ফোরকাস্টিং লেস রেনফল ডিউরিং নেক্সট ইয়ার্স মনসুন। আবহাওয়া দপ্তর পরবর্তী বছরে বর্ষায় কম বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, এটা বক্তব্য। এবার যে কোর্স অফ অ্যাকশান যেগুলো দেবে, এই কোর্স অফ অ্যাকশানের ফলে যে সমস্যাটা স্টেটমেন্ট পার্টে বলা হলো বা স্টেটমেন্ট পার্টে যে বক্তব্যটা দেওয়া হলো, তার ফলে যে সমস্যাটা উদ্ভূত হতে চলেছে সেটাকে কমানোর জন্য বা পুরোপুরি কমিয়ে দেওয়ার জন্য তুমি কি কি অ্যাকশান নেবে, সেটাই হচ্ছে কোর্স অফ অ্যাকশান। প্রথম যে কোর্স অফ অ্যাকশান এখানে দেওয়া আছে, দ্য ফার্মার্স শুড বি অ্যাডভাইস টু বি রেডি ফর দ্য ইভেনচুয়ালিটি। এই সমস্যাটা বা ঘটনাটার জন্য কৃষকদেরকে অ্যাডভাইস দেওয়া উচিত যে তারা যেন রেডি থাকে, যে পরের বছর ভাই বৃষ্টি কম হতে চলেছে, তোমরা রেডি থাকো। এবার দেখো, তুমি যদি এই কোর্স অফ অ্যাকশানটা নাও, যদি তুমি বলো যে কৃষকদের যদি আমি 1 বছর আগে থাকতে বা অনেক আগে থাকতেই প্রস্তুত থাকতে বললাম যে কৃষক বন্ধুরা তোমরা এখন থেকে রেডি থাকো, পরের বছর কিন্তু প্রচুর বৃষ্টিপাত কম হবে, তাহলে কৃষকরা কী করবে? পরের বছর ওই মনসুন সিজনে যতটা ফসল ফলানো উচিত ছিল ততটা ফলাবে না। কেন? পূর্বাভাস আছে যে এবছর বৃষ্টি কম হবে, ফলে খুব বেশি ফসল যদি আমি উৎপাদন করতে চাই তাহলে বৃষ্টির অভাবে ফসল কম উৎপাদন হবে, ফলে কৃষকের কিন্তু আয় কম হবে। তাই কৃষকরা কী করবে? যাই তুমি এই কোর্স অফ অ্যাকশন, অর্থাৎ তুমি কৃষকদেরকে বললে যে তোমরা প্রস্তুত থেকো, মিন্স তোমরা প্রস্তুত থাকো যে এরকম বৃষ্টি কম হবে, তার মানে তোমরা সেই হিসেবে উৎপাদন কম করো বা জল ফল সঞ্চয় করো। তার মানে আমি দেখলাম এই কোর্স অফ অ্যাকশনটা যদি হয় তাহলে কি হবে? উদ্ভূত পরিস্থিতিটা কিঞ্চিত হলেও উপকার পাওয়া যাবে, নয় কম না হলে একদমই এরাডিকেট করবে। প্রবলেম হচ্ছে বৃষ্টি কম হবে, বৃষ্টি কম হওয়ার উদ্ভূত যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেই পরিস্থিতি মোকাবিলায় কৃষকদেরকে আগাম জানানো হচ্ছে যে তোমরা প্রস্তুত থাকো। কৃষকরা যদি এইটা শুনে প্রস্তুত থাকে তাহলে কি হবে? অনেক ফসলের ক্ষয়ক্ষতি কম হবে। তাই এই কোর্স অফ অ্যাকশনটা তুমি দিতে পারো। 2 নম্বর, দ্য গভর্নমেন্ট শুড মেক অ্যারেঞ্জমেন্ট টু প্রোভাইড ওয়াটার টু দ্য অ্যাফেক্টেড এরিয়াস। গভর্নমেন্টের উচিত অ্যারেঞ্জমেন্ট করা, জলের অ্যারেঞ্জমেন্ট করা, যেখানে অ্যাফেক্টেড এরিয়াস হবে সেখানটা করে জলের ব্যবস্থা করা। দেখো, এটাও তো একটা কোর্স অফ অ্যাকশন হওয়া উচিত, যেহেতু ফোরকাস্ট করেছে আবহাওয়া দপ্তর যে পরের বছর মনসুনে বৃষ্টি কম হবে, তার মানে জলের যোগান কম থাকবে সেই সময়। তাহলে সরকারের তরফ থেকে ওই যে প্রবলেম, জলের যোগানটা কম থাকবে, যে কমটা হবে সেইটা যদি সরকার গিয়ে পুষিয়ে দেয় জল দিয়ে, তাহলে এই সমস্যার আশু সমাধান হবে। তাই এক্ষেত্রেও যেহেতু গভর্নমেন্ট যদি জলের ব্যবস্থা করে, ওই যে প্রবলেমটা আছে জল কম পড়বে সেটার কিঞ্চিত হলেও উপকার হবে, তাই এটাও কিন্তু হবে। তাই উত্তর হবে বোথ 1 অ্যান্ড 2 ফলোস, যেটা অপশান নাম্বার 4-তে ছিল। পরের প্রশ্ন 15 যে স্টেটমেন্ট দিয়েছে, দেয়ার ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড ইনক্রিজ ইন মাইগ্রেশন অফ ভিলেজার্স টু আরবান এরিয়াস অ্যাজ রিপিটেড ক্রপ ফেলিওর হ্যাজ পুট দেম ইনটু প্রিক্যারিয়াস ফিনান্সিয়াল সিচুয়েশন। প্রিক্যারিয়াস মিন্স অনিশ্চিত, আর আনপ্রেসিডেন্টেড মানে হচ্ছে নজিরবিহীন। মাইগ্রেশন জানো, এটা হচ্ছে পরিযান, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। প্রশ্ন বলল নজিরবিহীন পরিযান দেখা গেছে গ্রাম থেকে শহরের দিকে। কারণটা কি? শস্যের উৎপাদন বারবার কম হচ্ছে এবং এর ফলে তাদের অনিশ্চিত আর্থিক অবস্থায় পড়তে হচ্ছে। গ্রাম থেকে শহরের দিকে মাইগ্রেশনটা হচ্ছে, এই নজিরবিহীন মাইগ্রেশন বা পরিযানটা দেখা যাচ্ছে গ্রাম থেকে শহরের দিকে, কারণ শস্যের উৎপাদন বারবার কম হচ্ছে এবং এর ফলে তাদের অনিশ্চিত আর্থিক অবস্থায় পড়তে হচ্ছে। এটা হলো প্রবলেম। মূল প্রবলেমটা কি? মূল প্রবলেমটা হচ্ছে লোকেরা, গ্রামের লোকেরা বাঁচার তাগিদে, আর্থিক তাগিদে পরিযায়ী হচ্ছে। এই সমস্যাটা তোমাকে সমাধান করতে হবে। প্রথম কোর্স অফ অ্যাকশন দিয়েছে, দ্য ভিলেজার্স শুড বি প্রোভাইডেড উইথ অল্টারনেট সোর্স অফ ইনকাম ইন দেয়ার ভিলেজেস হুইচ উইল মেক দেম স্টে পুট। স্টে পুট মানে যেখানে আছে সেখানেই থাকো, গ্রামে আছে গ্রামেই থাকো, এটাকে স্টে পুট বলা হয়। স্টে পুট মানে যেখানে আছে সেখানেই থাকা, এটাকে স্টে পুট বলে। দেখো, এটা যদি তুমি কোর্স অফ অ্যাকশন করো
যে গ্রামের যারা লোকেরা আছে তাদেরকে প্রোভাইডেড উইথ অল্টারনেট সোর্স অফ ইনকাম, বিকল্প রোজগারের বা বিকল্প আয়ের ব্যবস্থা করতে হবে গ্রামেতেই, যাতে করে তারা গ্রামের মধ্যে থাকে। মূল প্রবলেম কি? মূল প্রবলেম হচ্ছিল আর্থিক কারণে বাঁচার তাগিদে পরিযায়ী হচ্ছে। যদি আর্থিক কারণটা তুমি মিটিয়ে দাও গ্রামের মধ্যে, তাহলে লোক কেন গ্রাম থেকে দূর দূরান্তে যাবে তুমি বলো তো? তাহলে এই কোর্স অফ অ্যাকশনটা করা যেতে পারে যে গ্রামের লোকেদের গ্রামের মধ্যে রাখার জন্যই ওদেরকে বিকল্প আয়ের একটা সুযোগ করে দেওয়া হোক। যদি তুমি বিকল্প আয়ের সুযোগ করে দাও, তাহলে মূল সমস্যা যেটা ছিল যে গ্রাম থেকে শহরে মাইগ্রেশনটা হচ্ছে, সেটা তাহলে কমে যাবে। তাহলে এইটার ফলে আশু কিছুটা হলেও সমাধান হবে। মানে যে সমস্যা গ্রাম থেকে শহরে লোকেরা চলে যাচ্ছে, এই সমস্যাটা কিঞ্চিত উপকার হবে। সব লোক না হলেও কিছু লোক তো থেকে যাবে, তাতে করে তোমার কিন্তু কিঞ্চিত উপকার হবে যে মাইগ্রেশনটাকে কমানো যাবে। তাই এটা হবে। 2 নম্বর, দ্য মাইগ্রেটেড ভিলেজার্স শুড বি প্রোভাইডেড উইথ জবস ইন দ্য আরবান এরিয়াস টু হেল্প দেম সার্ভাইভ। যে সমস্ত ভিলেজার্সরা শহরে চলে এলো মাইগ্রেট হয়ে, তাদেরকে যদি জব দেওয়া হয়, প্রোভাইডেড উইথ জবস আরবান, শহরে যদি কাজ দেওয়া হয়, তাহলে তাদের বেঁচে থাকা সুবিধে হবে। মনে হতে পারে হ্যাঁ এটা ঠিক, কিন্তু মূল প্রবলেমটা যেন ছেড়ে না যাও। তোমাকে খুব বেশি আবেগপূর্ণ হয়ে কাজ করলে হবে না। স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেই সমস্যাটাকে দেখে সেটার সমাধান করতে হবে, আবেগপূর্ণ কথা বললে হবে না। স্টেটমেন্ট পার্টে সমস্যা আছে গ্রাম থেকে লোকেরা চলে যাচ্ছে, গ্রাম থেকে লোকেরা চলে যাচ্ছে, এই প্রবলেম মেটাতে হবে। মিন্স গ্রাম থেকে যাতে লোকেরা চলে না যায় তার ব্যবস্থা করতে হবে। এখানে বলা হয়েছে মাইগ্রেশন যারা করছে, যারা গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে, তাহলে শহরে তাদেরকে কাজের ব্যবস্থা করা হোক, কারণ তাদের বাঁচতে হবে। এবার মনে করো যদি তুমি এটা বলতে, তাহলে শহরে যারা চলে এলো, তাহলে শহরেতে গুণিতক হারে মাইগ্রেশনের সমস্যা বেড়ে যাবে। অর্থাৎ প্রচুর লোক, গ্রাম থেকে প্রচুর লোক যখন শহরে চলে আসবে, তখন গুণিতক হারে কিন্তু মাইগ্রেশনটা বেড়ে যাবে। তোমার মূল সমস্যা ছিল গ্রাম থেকে শহরে মাইগ্রেশন হচ্ছে, এই সমস্যাটাকে কমাতে হবে। মিন্স গ্রাম থেকে শহরের দিকে যেন না যায়। তুমি যদি শহরে তাদেরকে বলো এসো ভাই এখানে শহরে এসো, সবাইকে আমি কাজ দেবো, তাহলে কি হবে? মাইগ্রেশন কি কমবে? তার মানে এমন একটা তুমি সমাধান দিতে চলেছো যেটার ক্ষেত্রে সমস্যা কমছে না, বরঞ্চ সমস্যাটা বেড়ে যাচ্ছে। মাইগ্রেশন গ্রাম থেকে শহরে আরও বেশি হবে যদি তুমি এটা বলো। এটা তোমার লক্ষ্য না। কোর্স অফ অ্যাকশান হচ্ছে মাইগ্রেশনটা গ্রাম থেকে শহরে যাতে কম হয় বা না হয় তার ব্যবস্থা করা। তাই এটা যেহেতু উল্টো কথা বলছে, এটাকে আমরা নেব না। বোঝা গেছে? পরের প্রশ্ন 16 প্রশ্নে বলা হয়েছে বসির টেক্স ক্যাজুয়াল লিভ। ক্যাজুয়াল লিভস চাকরি বাকরি যখন করবে, ছুটি, যেমন গভর্নমেন্টে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে 14 CL পাওয়া যায়, CL বা ক্যাজুয়াল লিভ বলা হয়। আর্নড লিভ 30, বুঝবে অনেক রকম ছুটি আছে, মেডিকেল আছে ইত্যাদি। তা CL বা ক্যাজুয়াল লিভ বসির নেয়। কবে কবে নেয়? ফার্স্ট ওয়ার্কিং ডে অফ এভরি মান্থ, প্রতি মাসের প্রথম তারিখে ও CL নেয়, ক্যাজুয়াল লিভ নেবে। দ্য অফিস হ্যাজ উইকলি অফস অন স্যাটারডে অ্যান্ড সানডে, অফিস শনিবার এবং রবিবার দিনকে ছুটি। ইন এ মান্থ অফ 30 days, 30 দিনের মাসেতে দ্য ফার্স্ট ওয়ার্কিং ডে হ্যাপেন টু বি টুইসডে, প্রথম যে ওয়ার্কিং ডে সেটা ছিল মঙ্গলবার। হোয়াট উইল বি দ্য ডে অফ হিজ নেক্সট ক্যাজুয়াল লিভ, তাহলে পরে কোন দিনকে সে আবার ক্যাজুয়াল লিভ নেবে? দেখো এখানে বলা হয়েছে 30 দিনের মাস, ফার্স্ট ওয়ার্কিং ডে ছিল মঙ্গলবার দিনকে। ফার্স্ট ওয়ার্কিং ডে মানে মাসের 1 তারিখ ওয়ার্কিং ডে, এটাকে বলা হয়েছে মঙ্গলবার। দেখো 1-এর সঙ্গে 7 যদি যোগ করো, এই যে 8 তারিখ এলো, এটাও মঙ্গলবার হবে। এর সঙ্গে যদি 7 যোগ করো তাহলে 15 তারিখ, এটাও মঙ্গলবার হবে। 15-র সঙ্গে 7 যোগ করলে 22, এটাও মঙ্গলবার হবে। এবং 22-এর সঙ্গে 7 যদি যোগ করো 29, এটাও মঙ্গলবার হবে। 30 দিনে মাস, তাহলে 29-এর পরের তারিখ হচ্ছে 30, এটা যদি মঙ্গলবার হয় তাহলে এটা বুধবার হবে। তাহলে একটা মাসের কোটা পূর্ণ হয়ে গেল। বোঝা গেছে? যেহেতু 30 দিনের মাস, এখানে মাস শেষ হলো, এরপরেই আবার 1 তারিখ শুরু হবে এবং মাসের প্রথম তারিখেই, প্রথম দিনকেই সে কিন্তু ছুটি নেবে। যেহেতু বুধবারের পরেই 1 তারিখ পড়ে গেছে এইটা, তার মানে এইটা বৃহস্পতিবার, তাহলে এই বৃহস্পতিবারে সে ছুটি নেবে। প্রতি মাসে এখানে বলা হয়েছিল ফার্স্ট ওয়ার্কিং ডে, মাসের প্রথম 1 তারিখ হচ্ছে ওয়ার্কিং ডে বৃহস্পতিবার,
তাই এই ওয়ার্কিং ডে অর্থাৎ বৃহস্পতিবারে বসিস ছুটি নেবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 17 থেকে 19-এ একটা ডিরেকশান দেওয়া আছে, প্রশ্নটা পড়ে সেটা তোমাকে করতে হবে। প্রশ্ন 17 থেকে 19 দেওয়া আছে। রমেন পাসেস থ্রু 7 লেন্স, এটা লেন্স হবে, টু রিচ হিজ স্কুল, স্কুলে যাওয়ার জন্য 7টা লেন ক্রস করে। হি ফাইন্ডস দ্যাট ইয়োলো লেন ইজ বিটুইন হিজ হাউস অ্যান্ড কামা লেন। কামা লেন এবং ইয়োলো লেন হচ্ছে তার বাড়ি এবং কামা লেনের মধ্যে। দ্য থার্ড লেন ফ্রম হিজ স্কুল ইজ অ্যাপেল লেন, স্কুল থেকে তৃতীয় লেন হচ্ছে অ্যাপেল লেন। পিকক লেন ইজ ইমিডিয়েটলি বিফোর দ্য পার্ক লেনের আগে পিকক লেন। হি পাসেস অ্যাশ লেন অ্যাট দ্য এন্ড, শেষে অ্যাশ লেন ক্রস করে। কামা লেন ইজ বিটুইন ইয়োলো লেন অ্যান্ড পিকক লেন, কামা লেন হলো ইয়োলো লেন এবং পিকক লেনের মধ্যে। দ্য 6th লেন ফ্রম হিজ হাউস, বাড়ি থেকে 6 নম্বর লেন হচ্ছে রাও লেন। দেখো বাড়ি আর স্কুলের মধ্যে 7টা লেন আছে, বলা আছে 7 লেন্স। আমি এইটাকে হাউস, 7টা লেন আগে এঁকে নাও, 1 2 3 4 5 6 7, এই হলো স্কুল। তাহলে 1 2 3 4 5 6 7টা লেন আছে, এটা একটা লেন, এটা একটা লেন ইত্যাদি। এই বাড়ি এখানে আর এখানে স্কুল। কি বলেছে? হি ফাইন্ডস, বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, তাহলে বাড়ি থেকে বেরিয়ে এই দিকে আসছে, তাহলে এদিক থেকে যখন আসছে তার প্রথম লেন, দ্বিতীয় লেন, তৃতীয় লেন এইভাবে আঁকা হয়েছে। স্কুল থেকে বললে স্কুল থেকে এদিক থেকে 1 2 3 4 করতে। হি ফাইন্ডস দ্যাট ইয়োলো লেন ইজ বিটুইন হিজ হাউস অ্যান্ড কামা লেন, বাড়ি এবং কামা লেনের মধ্যে ইয়োলো লেন আছে, বাড়ি এবং কামা লেনের মধ্যে ইয়োলো লেন আছে হলো। দ্য থার্ড লেন ফ্রম স্কুল, স্কুল থেকে থার্ড লেন হচ্ছে অ্যাপেল লেন। এই স্কুল থেকে থার্ড লেন, যখন স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় লেন পড়বে, এটা নাকি অ্যাপেল লেন। বোঝা গেছে? এবারে বলেছে পিকক লেন ইজ ইমিডিয়েটলি বিফোর দ্য পার্ক লেন। এই লাইনটায় দেখো, পিকক লেন ইজ ইমিডিয়েটলি বিফোর দ্য পার্ক লেন। আমি পার্ক লেন কোথায় জানি না, তাই পিকক লেনটা আমি বলতে পারবো না, এটাকে আপাতত স্টপ রাখো। হি পাসেস অ্যাশ লেন অ্যাট দ্য এন্ড, বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, খেয়াল রেখো। হি পাসেস অ্যাশ লেন অ্যাট দ্য এন্ড, একদম শেষে সে অ্যাশ লেন ক্রস করেছে। একদম শেষ লেন হচ্ছে এইটা বাড়ি থেকে আসার সময়, তাহলে এটা হবে অ্যাশ লেন। কামা লেন ইজ বিটুইন ইয়োলো লেন অ্যান্ড পিকক লেন, কামা লেন হচ্ছে ইয়োলো লেন আর পিকক লেনের মধ্যে। ইয়োলো, তাহলে এটা পিকক হতে হবে, পিকক আর ইয়োলোর মধ্যে কামা লেন আছে বলে দিয়েছে, বসালাম। দ্য 6th লেন ফ্রম হিজ হাউস ইজ রাও লেন, বাড়ি থেকে 6 নম্বর লেন হচ্ছে রাও লেন। বাড়ি এইখানে 1 2 3 4 5 6 নম্বর লেন হচ্ছে রাও লেন। এবার দেখো একটাই জায়গা ফাঁকা আছে, এখানে একটা লাইন ফাঁকা ছিল। পিকক লেন ইজ ইমিডিয়েটলি বিফোর পার্ক লেন, পার্ক লেনের আগে হচ্ছে পিকক লেন, তাহলে এটা পার্ক লেন হতে হবে। খেয়াল রেখো আগে মানে কি, বাড়ি থেকে আসছে, এদিক থেকে যখন আসছে পিকক লেনটা পার্ক লেনের আগে পড়ছে, কেন তুমি এদিক থেকে আসছো, এটা প্রথমে পড়বে তারপরে এটা পড়বে। বোঝা গেছে? এই হলো আঁকা। এর রেসপেক্টে যে প্রশ্নগুলো দেবে সেগুলো শুধু উত্তর করতে হবে। 17 নম্বর প্রশ্ন দিয়েছে, হাউ মেনি লেন্স আর দেয়ার বিটুইন কামা লেন অ্যান্ড রাও লেন, কামা লেন এবং রাও লেনের মধ্যে কতগুলো লেন আছে। এই কামা লেন, এই রাও লেন, এদের মাঝখানে 1 2 3টে লেন রয়েছে, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। বোঝা গেছে? 18 বলেছে, আফটার পাসিং দ্য পার্ক লেন হাউ মেনি লেন্স ডাজ রমেন ক্রস টু রিচ দ্য স্কুল, পার্ক লেন পাস করার পর হাউ মেনি লেন্স ডাজ রমেন ক্রস টু রিচ দ্য স্কুল, স্কুলে পৌঁছাতে গেলে রমেনকে কতগুলো লেন ক্রস করতে হবে। পার্ক লেন ক্রস করার পরে, পার্ক লেন কোথায়, পার্ক লেন ওটা এইটা, স্কুলে যাচ্ছে মানে এদিকে যাবে। আর কতগুলো লেন বাকি থাকলো এরপরে, 1 2 3টে লেন বাকি থাকলো, তাহলে উত্তর হবে অপশান নাম্বার 2, যেখানে 3টে লেন আছে। 19 নম্বর প্রশ্নটা এই দেখো হয়েছে।
আফটার পাসিং দ্য ইয়োলো লেন হাউ মেনি লেন্স ডাজ রমেন ক্রস টু রিচ দ্য স্কুল? ইয়োলো লেন ক্রস করার পর রমেন কতগুলো লেন ক্রস করবে? ইয়োলো লেন ক্রস করার পর কতগুলো ক্রস করবে? দেখো ইয়োলো লেন কোথায় ছিল? এইখানে। এরপরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা লেন ক্রস করবে। তাহলে আমি দেখব ছটা লেন কোথায় আছে। ছটা লেন আছে অপশান নাম্বার 2-এ, তাই উত্তর হবে এটা। শেষ প্রশ্নের দিকে যাব। ইফ ডাব্লু মিন্স হোয়াইট, ওয়াই মিন্স ইয়েলো, বি মিন্স ব্ল্যাক, জি মিন্স গ্রিন, আর মিন্স রেড, হুইচ অফ দ্য ফলোয়িং উইল কাম নেক্সট ইন দ্য সিকোয়েন্স গিভেন বিলো? এই যে সিকোয়েন্সটা দিয়েছে, এই সিকোয়েন্সে পরবর্তী কালার কোনটা আসবে তোমাকে বলতে হবে। আগে সিকোয়েন্সটা বুঝতে হবে, সিকোয়েন্সটা বোঝার পরে কালার কোনটা হবে তোমাকে বলতে হবে। আমি কিছুক্ষণ থামি, এবারে বলি। দেখো সিকোয়েন্সটা এইভাবে করা যায়, ডাব্লু, ডাব্লু ওয়াই, ডাব্লু ওয়াই বি, ডাব্লু ওয়াই বিজি, ডাব্লু ওয়াই বিজি আর। আবার শুরু হচ্ছে ডাব্লু, ডাব্লু ওয়াই, ডাব্লু ওয়াই বি, কী ছিল? ডাব্লু ওয়াই বি এর পর ডাব্লু ওয়াই বিজি, ডাব্লু ওয়াই বি জি হবে। অর্থাৎ সিকোয়েন্সে পরেরটা হবে জি, জি ফর গ্রিন, তাই উত্তর হবে অপশান নাম্বার 3। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।